নমস্কার, আমি সৌরভ। আপনাদের জন্য নিয়ে এসেছি ল্যান্ড অফ থ্রিলসের আজকের নিবেদন। লেখিকা মিতালি হোমের কলমে আতঙ্ক যখন সুন্দরবনে। শ্রোতা বন্ধুরা, গল্পটি শুনে কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আর এমনই ভিন্ন স্বাদের আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন গল্প শোনা যাক। স্যার একটু শুনবেন স্যার। স্যার আরে আরে শান্ত হয়ে বসুন আগে। এ নিন জল খান। এবার বলুন কি হয়েছে। স্যার 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 আমার ভাই, স্যার আমার ভাই আর তার বন্ধুদের খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। আমি কি বলবো স্যার, আমার ভাই আর তার বন্ধুদের খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? আচ্ছা একটু সবিস্তারে বলুন। হ্যাঁ স্যার, আমি বলছি আপনাকে যে কি ঘটেছে। স্যার স্যার আমার ভাই আর তার বন্ধুরা মিলে সুন্দরবনে এসেছিল তাদের যমজ বন্ধুর জন্মদিনের পার্টি করতে। প্রথম দিন স্যার রাত পর্যন্ত কথা হয়েছে, কিন্তু তারপর থেকে স্যার ওদের আর ফোনে পাচ্ছি না। যে মাঝি আর তার ছেলে ওদের জঙ্গলে নিয়ে গিয়েছিল তাদেরও আর স্যার কোনো হদিস নেই। গ্রামের লোকেরা স্যার সেই রাতের পর থেকে নাকি তাদের আর দেখেইনি। তা ওরা যে জঙ্গলের দিকে গেছে তার পারমিশন নেওয়া ছিল তো? পারমিশন? মানে স্যার সেটা তো নেওয়া হয়নি। ওরা তো শুধু এক রাত থাকবে বলেছিল, তাই আর কেউ গা গরজ করেনি আর কি। বুঝলাম। তা আপনার কি করা হয়? আমি একজন ট্রাভেল এজেন্ট স্যার। আমি আমার ক্লায়েন্টদের তাদের পছন্দ, বাজেট, চাহিদা, সময় অনুযায়ী নানান জায়গার নানান তথ্য দিয়ে থাকি এবং কাস্টমাইজড ভ্রমণ পথ তৈরি করতে সাহায্য করি। একজন ট্রাভেল এজেন্ট হয়ে নিজের ভাইকে এমন বেআইনি কাজ করতে দিলেন? এবার আইনত আপনার সাহায্যটা করব কি করে বলুন তো? আমি বুঝতে পারছি স্যার, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, কিন্তু চারটে তরুণ প্রাণের প্রশ্ন স্যার। আপনি একটু মানবিক হন স্যার, আমাকে যা শাস্তি দেওয়ার হয় দিন, কিন্তু স্যার ওদের খুঁজে বার করার ব্যবস্থাটুকু করুন স্যার। আই এম ভেরি সরি। বন দপ্তরের অনুমতি না নিয়ে আমরা কিছুই করতে পারবো না। আপনি বরং কাল একবার খোঁজ নেবেন। স্যার একবার যদি বিষয়টা একটু ভেবে দেখতেন। বললাম তো কাল আসুন, নাহলে নিজে খোঁজ করে নিন। আমাদের সাহায্যের আশা করবেন না 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 স্যার, না স্যার, আপনি রেগে যাবেন না স্যার, দয়া করে আপনি চেষ্টা করুন স্যার। আমি বরং কাল সকালেই আসবো। গ্রীষ্মের রাতের বাতাস এই নিশি রাতে নদীর শরীর ছুঁয়ে এখন শীতলতা ছড়াচ্ছে। নবদম্পতি যেমন একে অপরের কাছে নিজেকে সম্পূর্ণরূপে উজাড় করে দিতে রাতের নির্জনতার অপেক্ষায় থাকে, ঠিক সেইভাবেই গ্রীষ্মের তপ্ত বাতাস অপেক্ষায় ছিল নদীর বুকে নিজেকে সমর্পণ করার। জঙ্গলের মাঝে রাতের সৌন্দর্য এমনিতেই বেড়ে যায়, তার উপর সেই জঙ্গলের নাম যদি সুন্দরবন হয় তো আর কোনো কথাই নেই। ঝিঝি পোকার ডাকের কোরাসের সাথে সাথে কৃষ্ণপক্ষের এই আকাশে মেঘের মধ্যে এক ফালি সরু কাস্তের মতো চাঁদের লুকোচুরি দেখতে বেশ ভালোই লাগছিল উৎপলের। কদিন আগে কল্পনাও করতে পারিনি এমন একটা রাত কাটানো তার ভাগ্যে আছে। বেশ গদগদ সুরে সে পল্লবকে বলল, পল্লব, বল, শুনছি। থ্যাঙ্কস ব্রো। থ্যাঙ্কস? কিসের জন্য? তুই এভাবে দায়িত্ব নিয়ে উজান আর ইমনের বার্থডে সেলিব্রেশন প্ল্যান সাকসেসফুলি এক্সিকিউট না করলে জীবনে এমন সৌন্দর্য উপভোগ করা থেকে বঞ্চিত হয়ে থাকতাম। আরে ধুর, সারপ্রাইজ দেওয়ার জন্যই তো এত অ্যারেঞ্জমেন্ট। আর এটা করা আমার বাঁ হাতের খেল ছিল। আমি তো শুধু দাদাকে গিয়ে বলেছি মাত্র, বাকি কাজ তো দাদাই করে দিয়েছে সব। ট্যুরিজমে দাদার এত বছরের অভিজ্ঞতা যদি ভাইয়ের কাজেই না লাগে তো লাভটা কি? ক্রেডিট পুরোটাই দাদার। দাদাকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাস। ট্যুরিস্ট হিসেবে সুন্দরবন ঘোরা আর এই দাদার এক্সিলেন্ট ব্যবস্থাপনা একদম জঙ্গলের ভেতরে এভাবে বন্যদের মতো জীবনযাপন করার মধ্যে
একদম আকাশ পাতাল পার্থক্য আছে। তা যা বলেছি সুজান, এই কদিনের আদিম জীবনযাত্রা আমার জীবনের পুঁজি হয়ে থাকবে। তোদের মতো ভালো বন্ধু পেয়ে আমাদের দুই ভাইয়ের জীবন ধন্য রে। আরে হয়েছে হয়েছে, আর ইমোশনাল হতে হবে না। অস্ট্রেলিয়ার এক্সিবিশনের জন্য এখান থেকে কিছু ভালো ফটো কালেকশন করে নে। যদি তোর ফটো সিলেক্ট হয় তবে ওখান থেকে আমাদের জন্য ভালো ভালো কিছু গিফট নিয়ে আসিস। ভাই, আমার কাছে কিন্তু আজকেও একটা স্পেশাল বোতল আছে, একদম ইম্পোর্টেড সিঙ্গেল মল্ট হুইস্কি। চল না, একটু জঙ্গলের মধ্যে সেলিব্রেশন হয়ে যাক ছোট করে। কথা শেষ করেই বেশ কয়েক ঢোক নিজের গলায় ঢেলে নিল উজান। এটা কি করেছিস সুজান? তুই তো এখানে থাকার নিয়মকানুন সব জানিস, তবু এটা সাথে আনলি। জানিস তো এখানকার স্থানীয় লোকেরা বনবিবিকে কতটা মানে, কতটা শ্রদ্ধা করে। জনক কাকা যদি জানতে পারে না। পল্লবের কথা শেষ হওয়ার আগেই জনক কাকার বড় ছেলে চন্দন এসে হাজির হলো। গ্রামে থাকলেও ছাত্র হিসাবে বেশ ভালোই ছিল চন্দন। 12 ক্লাস পর্যন্ত পাশ দিয়েছে। 3 মাস হলো সবে তার বিয়ে দিয়েছে জনক কাকা। ঠিক এই কারণেই চন্দনকে সাথে করে জঙ্গলে আনতে চাইছিল না জনক কাকা। জঙ্গলে অনেক পিশাচিনিও থাকে, তাদের শিকার হয় চন্দনের মতো তরুণ ছেলেরা। জনক কাকার মতো বুড়োদের দিকে তাদের বিশেষ রুচি নেই। এই ব্যাপারে অবশ্য জনক কাকা পল্লবের দাদা প্রতুলকেও সাবধান করেছিল। চন্দনের যদি কিছু হয় তো নতুন বউটার কি হবে? এদিকে চন্দনও নাছোড়বান্দা। বাবাকে সে কিছুতেই জঙ্গলের পথে একা ছাড়বে না। বাড়ির কেউ জঙ্গলে প্রবেশ করলে সুন্দরবনের বাসিন্দারা কিছু নিয়ম আর আচার মেনে চলে। বের হওয়ার আগের দিন তারা সংযম যাপন করেন। সেটা খাদ্য ও সহবাস উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। বাড়ির পুরুষেরা ফিরে না আসা পর্যন্ত বাড়ির সধবারা কেউ সিঁদুর পরতে পারে না। বাড়িতে আমিষ কিছু রান্না হয় না। সেখানে এইসব নিয়ম নিয়ে বারবার সাবধান করা সত্ত্বেও উজান লুকিয়ে হুইস্কির বোতল সঙ্গে করে নিয়ে এসেছে। চন্দন এসব কথা জেনে জনক কাকাকে গিয়ে বললেই তো কেলেঙ্কারি। জনক কাকা এক্ষুনি নৌকা ঘুরিয়ে সোজা গ্রামে ফিরে যাবে। অনেক বলে কয়ে জনক কাকাকে পল্লবের দাদা রাজি করিয়েছিল ওনার নৌকায় ওদের নিয়ে কয়েকদিন সুন্দরবনের গভীরে আদিম জীবনযাপন করার জন্য। এবার যে কি হবে আশঙ্কার মাঝে চন্দন বলল, জনক কাকার থেকে কি লুকোনো হচ্ছিল শুনি? আরে না না, তেমন কিছু নয়। তোমার খবর বলো। আরে বলবো বাবু, বলবো। আছোই তো আমাদের সঙ্গে এখন কদিন। যাই হোক, চলো, বাবা তোমাদের সকলকে খাবার জন্য ডাকছে। হ্যাঁ, চলো চলো। তা চন্দন, আজকে কি রান্না করলে শুনি? আজ বেশি কিছু হয়নি বাবু, ওই তো মুসুর ডাল, ছোট ছোট মাছ ভাজা, ভোলা মাছের ঝাল আর গরম ভাত। এগুলো আমাদের ধরা মাছগুলো বুঝি? আর নত কি, তোমরাই তো জঙ্গলের জীবন বাঁচতে চেয়েছিলে। এখন দেখো এই জঙ্গলে আর কি বা পাওয়া যাবে বলো? তাও তো আজকে মাছগুলোর কপাল খারাপ ছিল বলে পাতে মাছ পড়েছে। এই মাছ কটা ধরতে না পারলে না, ওই আজকে ওই সেদ্ধ ভাতই খেতে হতো। ওই ডাল আলু সেদ্ধ এই দিয়েই তোমাদের রাতের খাবার সারতে হতো। তাও বা মন্দ কি হতো? ভালোই তো। ভাত ডাল আলু সেদ্ধ আর চারপাশে এরকম একটা থ্রিলিং ওয়েদার। আহা, নিচে নদী, তার দুপাশে ঘিরে রয়েছে ডেন্স ম্যানগ্রোভ ফরেস্ট। সুন্দরবনের নদীতে মাছ পাওয়া যায় না, এমনও হয় নাকি? এটা সুন্দরবন বাবু, এখানে কখন যে কি হয় আর কি হতে পারে তা কেউ আন্দাজ করতে পারে না। শুধু কি মামার ভয় নাকি, এখানে পদে পদে নানান অজানা আশঙ্কার হাতছানি আছে। মানে চুপ চুপ বাবু, চুপ। ওনাদের নাম এই রাতের বেলাতে মুখে এনো না।
ওনারা সব শুনতে পায়, বলা তো যায় না কখন চলে আসে। এখানকার লোকেরা মানে এসব, নাম নিলে নাকি তেনারা এসে হাজির হন। তাহলে কয়েকটা ভ্যারাইটির নাম নিয়েই ফেলি বল। এটাও তো বন্য জীবনের একটা অংশ। এটা হলেই আমাদের আদিম জীবনযাপনের ষোলকলা পূর্ণ হবে। হাসালি ভাই, রে জনক কাকা হচ্ছে দ্য ম্যান অফ দ্য সুন্দরবন, বুঝেছিস? একদম প্রিমিটিভ লোক। জনক কাকা থাকতে তোর সেইগুলো বালিও না, সেইগুলো বড় বড় বোল্ডার। উনি ঠিক তাদের হাত থেকে তোকে বাঁচিয়ে নিয়ে আসবেন। এসব চিন্তা মনে এনো না বাবু, মনে রেখো তেনারা মন পড়তে পারেন, আর তোমরা এখন সুন্দরবনের গভীরে রয়েছ, তেনাদের এলাকায়। চন্দনের কথা শেষ হওয়ার সাথে সাথে বাইরে চপাত করে আওয়াজ হলো। সেই আওয়াজ কানে যেতেই চন্দন ছুটে বাইরে বের হয়ে এলো। বাকিরা চন্দনের পিছু পিছু বের হয়ে এলো। জনক কাকা নৌকার ধারে আগে থেকেই দাঁড়িয়ে কিছু একটা দেখছিলেন। চন্দন ছুটে এসে জনক কাকার পাশে দাঁড়ালো। ও বাবা, কিছু দেখতে পেলে? বলছি যে কিসের আওয়াজ ছিল ওটা? কিছু দেখতে পেলেন কাকা? বিস্ফারিত লাল চোখে ভাবলেশীনভাবে জনক কাকা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো সকলের মুখের পানে। একটু আগেও তো মানুষটাকে সুস্থ স্বাভাবিক দেখেছে সকলে। কয়েক মিনিট আগেও তো চন্দনের সাথে রান্না করেছেন, তখন তো দিব্যি তিনি সুস্থ স্বাভাবিক ছিলেন। চন্দন ঘরে ঢোকার পর এইটুকু সময় কি এমন হলো? কাকা, ও কাকা, এ কি হলো গো? তো বলছি কিসের আওয়াজ ছিল এটা? ইয়ে কাকা, বলছি মামা টামা আছে নাকি চারপাশে? চন্দন, বাবুদের খাইয়ে তুই খেয়ে শুয়ে পড়। খেয়ে শুয়ে পড় মানে? ও বাবা, তুমিও তো কিছু খাওনি। আরে কাকা, আরে আপনিও আমাদের সঙ্গে বসুন না। ইনফ্যাক্ট আমরা সবাই একসঙ্গেই বসে পড়ি। উজানের কথা শেষ হওয়ার অপেক্ষা না করে জনক কাকা ছাউনির মধ্যে চলে গেলেন। বাকিদের উপস্থিতি যেন ওনার নজর এড়িয়ে গেল। এই চন্দন, কাকার কি হলো বলতো? কি জানি বাবু, আমিও কিছুই বুঝতে পারছি না। আপনারা খেয়ে নিন, আমি গিয়ে দেখছি বাবার কি হলো। এভাবে তো কখনো বাবা থম মেরে থাকে না। চন্দন চলে গেল তার বাবার কাছে। চন্দনের কথা মতো আমরা চার বন্ধু নিজেরাই ভাত বেড়ে খেয়ে নিলাম। আমাদের খাওয়া হলে ইমন বলল, বলছি শোন, তোরা এখানে থাক, আমি ভেতরে জনক কাকার কাছে যাই, বুঝলি? ওদেরকে বলে দেখি ওরা যেন বাপ বেটাই খেয়ে নেয়। চল, আমিও যাচ্ছি তোর সঙ্গে। দরকার নেই, ওরা দুজন খেতে আসলে তোরা কেউ একজন ভেতরে চলে আসিস, তাহলেই হবে। ইমন একাই চলে গেল। কিছুক্ষণ পরে চন্দন একাই এসে ভাত বেড়ে খেতে বসল। জনক কাকা এলো না? বাবাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে বাবু। কিছুই যে বলছে না মানুষটা। কি যে হলো, একদম ঘুম মেরে বসে আছে সেই থেকে। কি যে দেখলো কে জানে। আমি এতবার করে জিজ্ঞেস করছি, ও বাবা কিছু দেখেছো? ও বাবা কিছু বলো না। কিছুই বলছে না। তুমি তো জনক কাকার সাথে আগেও জঙ্গলে এসেছো। আগে এমন কিছু ঘটেছে কখনো? না বাবু, কখনো নয়। বাবু, বাবার মতি আমার ভালো ঠেকছে না। কিছু একটা অমঙ্গল ঘটার টের পেয়েছে বাবা। বাবু, আপনারা যদি অনুমতি দেন তাহলে কাল ভোরে নৌকা গাঁয়ের দিকে ভিড়াই। মানে আজকেই তো এলাম সবে। কত কিছু ভেবে রেখেছিলাম এখানে থাকার ব্যাপারে, সেসব তো কিছু হলোই না। প্রাণ থাকলে না হয় আবার আসবেন বাবু। বেঘরে প্রাণটা খোয়ালে এই জীবনে তো আর কিছুই করতে পারবেন না। বাবা নিশ্চয়ই বড় কোনো বিপদ বুঝেছে, তাই ওরকম ঘুম মেরে আছে। আমার বাপ একটু একটু মন্ত্রতন্ত্র জানে বাবু। সে সব বুঝতে পারে যা আমরা বুঝতে পারি না। চন্দনের কথার মধ্যে এমন কিছু ছিল যা সকলকে আতঙ্কিত করার জন্য যথেষ্ট। সকলে একদম চুপ করে গেল। এই গোটা ট্যুরটা পল্লব অ্যারেঞ্জ করেছে, তাই তার দায়িত্ব একটু হলেও বেশি।
সকলকে ঠিকমতো বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার। পল্লব বলল, আজ রাতের মধ্যে জনক কাকা স্বাভাবিক না হলে তো ফিরতেই হবে। তোরা কি বলিস? উৎপল আর উজানের সহমতে স্থির হলো আজ রাতটুকু দুজন দুজন করে পালা করে জেগে পাহারা দেবে। কাল ভোরে জনক কাকার শরীর ঠিক না হলে চন্দন নৌকা গ্রামে ফিরিয়ে নেবে। কিন্তু হায় রে নিয়তি, মানুষ ভাবে এক আর হয় আর এক। পাহারা দিতে দিতে অনভ্যস্ত শরীরে ভোর রাতের দিকে সকলে ঘুমিয়ে পড়েছিল। ভোরবেলা যখন চোখ খুলল তখন অবাক হওয়ার পালা। নৌকা তো জঙ্গলের পাড়ে লাগানো, এমন তো হওয়ার কথা নয়। বাঘের ভয় থাকায় সকাল হওয়ার আগে পর্যন্ত কেউ নৌকা পাড়ে লাগায় না। আরো অবাক করার ব্যাপার হলো নৌকাতে জনক কাকা নেই। কিছুক্ষণ অপেক্ষা করার পর সকলের চিন্তা শুরু হলো। প্রথমে সকলে ভেবেছিল প্রাতকৃত্য স্বার্থে হয়তো জনক কাকা নৌকা পাড়ে ভিড়িয়েছেন। উনি ফিরে না আসায় সকলে সিদ্ধান্ত নিল দুজনে জঙ্গলের দিকে যাবে কাকার খোঁজ করতে। বাকিরা সকলে নৌকায় অপেক্ষা করবে। চন্দন, জঙ্গল তোমার জানা, তুমি বরং আমার সাথে চলো। আমরা গেলে পথ হারিয়ে ফেলতে পারি। সে আমি যাচ্ছি বাবু, তবে এটা যে কোন জঙ্গল না তা আমি ঠিক ঠাওর করতে পারছি না। আমি এখানে আগে কখনো এসেছি বলেও তো মনে হচ্ছে না। বাবা যে কেন এখানে নৌকা ফিরালো তেমন কিছু হলে তো আমাকে বলে যেত, আমাকেও বা ডাকলো না কেন? এখন আর এসব ভেবে লাভ নেই। নিচে গিয়ে দেখো, হয়তো কাছাকাছি কোথাও আছেন। আমিও বরং তোমাদের সাথে যাই, চলো। উজান আর ইমন, তোরা ততক্ষণ সামনে থেকে কিছু শুকনো কাঠ তুলে আন বরং। গ্রামে ফিরতে বেলা হলে রান্নার কাজে লাগবে আমাদের। আসুন বাবুরা, সাবধানে আসুন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন বাবুরা, জঙ্গলের মাটির ওপর বা কোনো গাছের গোড়ায় কোনো প্রাকৃতিক কাজকর্ম কিছু করবেন না। আবার ওসব জিনিস যেন জঙ্গলের মাটি স্পর্শ না করে। নৌকোয় দুটো মুখোশ, রামদা এগুলো সব থাকলো। যত তাড়াতাড়ি পারবি কাজ সেরে নৌকোয় এসে অপেক্ষা করবি, ঠিক আছে? এই জঙ্গলে আগে কখনো মানুষের পা পড়েছে কিনা কে জানে। জঙ্গলের পথে নিয়মিত চলাফেরা করলে সেখান দিয়ে একটা ঘাসহীন ন্যাড়া পথ তৈরি হয়। এখানে তো তেমন কিছুই নেই। এমন জঙ্গলে পথ হারানো খুবই স্বাভাবিক। এটা ঠিক বলেছিস, তেমন তো এখানে কিছু দেখতে পাচ্ছি না। দাঁড়ান বাবুরা, আমি ওদিকটা একটু দেখে নি। বাবা নৌকায় নেই, জঙ্গলেও যদি না থাকে তবে যাবে কোথায়? নৌকা যখন এইখানে ভিড়ানো, তবে বাবাকেও তো এইখানেই থাকতে হবে। এই জঙ্গল ছাড়া আর কোথায় খুঁজবো? উৎপল ব্যাগ থেকে একটা আরশোলা মারার চক বের করলো। ওর ছোট বোন লুকিয়ে এটা দিয়েছিল সুন্দরবনে পোকামাকড় থেকে বাঁচার জন্য। আমার কাছে এটা আছে। এই চক দিয়ে তীর চিহ্ন আঁকতে আঁকতে আমরা তিনজনে জঙ্গলে প্রবেশ করব। ফেরার পথে এই চিহ্নই আমাদের পথ চিনিয়ে দেবে। চন্দনের হাতে একটা বড় কোড়ুল, উৎপলের হাতে একটা রামদা আর পল্লবের হাতে একটা বড় লাঠি। সকলে একটা করে মুখোশ নিয়ে সেটা মাথার পেছন দিয়ে গড়িয়ে নিল। এতে নাকি মামার হাত থেকে রক্ষা পাওয়া যায়, কারণ শিকারের চোখে চোখ পড়লে তারা আর শিকার করে না, ওরা শুধু পেছন থেকে আক্রমণ করে। সুন্দরবনের জঙ্গলে থাকতে হলে এসব সাথে থাকা আবশ্যক। নৌকাতেও এমন টুকিটাকি কিছু জিনিস রেখে আসা হয়েছে উজান আর ইমনের আত্মরক্ষার জন্য। চন্দন তার বাবাকে ডাকতে ডাকতে এগিয়ে চলল জঙ্গলের ভেতরের দিকে। বাবা, ও বাবা, বাবা আমার কথা শুনতে পাচ্ছ? সাড়া দাও বাবা, ও বাবা। ওদের উপস্থিতি টের পেয়ে ঝিঝি পোকা
আর জংলি পাখি ও কীটপতঙ্গের ডাক একটু যেন ক্ষীণ হয়েছে বলেই ভ্রম হলো। তবুও অচিরেই তারা এই বহিরাগতের উপস্থিতি উপেক্ষা করে স্বমহিমায় নিজেদের উপস্থিতি জাহির করতে ব্যস্ত হয়ে পড়ল। 15 মিনিট হাঁটার পরে ওরা যেখানে পৌঁছালো সেখানের নরম মাটিতে কোনো বন্য প্রাণীর পায়ের ছাপ দেখতে পেল। এটা বুঝি মামার পায়ের ছাপ? ওইখানে দেখ, ভারী কিছু টেনে নিয়ে যাওয়ার দাগ না? কিছু চাপ চাপ রক্তের দাগও আছে। এইখানে আয় একবার, মনে হচ্ছে শিকারের সাথে বেশ ধস্তাধস্তি হয়েছে। পল্লবীর মুখে মামার নাম শুনে চন্দনের হৃদয় যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। তবে কি তার বাবা মামার খাদ্যে পরিণত হয়েছে? সে তার বাবাকে আর কখনো দেখতে বা ছুঁতে পারবে না। প্রথমে এটা ভেবে তার চোখ ফেটে জল এলো। বাবার বলা কথাগুলো খুব মনে পড়তে লাগলো। তার বাবা তাকে বলেছিল, জঙ্গলে এসে কখনো মনকে মাথার যুক্তির কাছে হারতে দিবিনি চন্দন। এখানে মাথার যুক্তি যদি তোরে চালনা করে তবে আলপাত বিপদে পড়বি। এখানে অনেক কিছু দেখবি, শুনবি, যা সত্যি নয়। বাবার বলা কথাটা মনে পড়তেই চন্দন ছুটে গেল পল্লব আর উৎপলের কাছে। ভালো করে খুঁটিয়ে দেখে বলল, এই পায়ের ছাপ আর রক্তের দাগ কোনোটাই তাজা নয়। ওদিকেরগুলো হরিণের পায়ের দাগ। কদিন আগে মনে হয় এখানে মামা হরিণ শিকার করে নিয়ে গেছে। এখানে মাটি খুব নরম বাবু, সাবধানে পা ফেলে আসবেন। একটা নিরীহ প্রাণীর মৃত্যু এর আগে কখনো চন্দনকে এতটা আশ্বস্ত করতে পারেনি যতটা আজ তার বাবাকে ফিরে পাওয়ার আশায় হলো। আরো কিছুটা এগিয়ে যেতেই নাকে একটা পচা তীব্র গন্ধ ধাক্কা দিল। এত দুর্গন্ধে পথ চলা দায়। সামনের আরো কিছুটা এগিয়ে যেতে হেলাল গাছের ঝোপের কাছ থেকে একটা মরা হরিণের পায়ের কিছুটা অংশ উঁকি দিচ্ছিল। সেই দিকে দৃষ্টি আকর্ষণ করে চন্দন বলল, এরই শিকার করেছিল মামা। এই গরমে একদম পচে দুর্গন্ধ ছাড়ছে। চলুন বাবু চলুন, তাড়াতাড়ি চলুন। বাঘের গল্প শোনা আর বাঘের শিকারের সামনে দাঁড়িয়ে তার সম্মুখীন হওয়ার আশঙ্কায় আতঙ্কিত হওয়ার মধ্যে কতটা পার্থক্য তা এই মুহূর্তে উৎপল আর পল্লব হাড়ে হাড়ে টের পেল। অ্যাডভেঞ্চারের সমস্ত ইচ্ছেরা যেন সুন্দরবনের ওই নদীতে ডুব দিয়েছে। তবে দুজনের মনের কথা মনে রেখেই এগিয়ে চলল চন্দনের পিছু পিছু। চন্দন হেতালের পাতা কেটে রাস্তা তৈরি করতে করতে আগে চলল। পল্লব আর উৎপলের কাজ আশেপাশের জঙ্গলে নজর রাখা। তখন প্রায় 20-25 মিনিট পার হয়ে গেছে জঙ্গলে। হঠাৎ চন্দন ঠোঁটের কাছে আঙুল দিয়ে চুপ থাকার ইশারা করল। পল্লব আর উৎপল প্রথমেই বাঘের ভয় পেল। চারপাশে চোখ বুলিয়ে কিছুই দেখতে পেল না। চন্দনের দেখা দেখি ভালো করে কান পাততে শুনতে পেল ঝিঝি পোকার ডাকের ফাঁকে ফাঁকে খুব মৃদু কারোর গোয়ানির আওয়াজ পাওয়া যাচ্ছে। ভালো করে শব্দের উৎস খুঁজে সেদিকে এগিয়ে গেল তিনজনে। হৃৎপিণ্ডের শব্দ যেন পাখির কুজন আর ঝিঝির ডাককে ছাপিয়ে যাবে। ত্রস্ত পায়ে শব্দের উৎস খুঁজে বের করে দেখল একটা লোক হেতালের ঝোপে মুখ গুজে ওপর হয়ে পড়ে কাতরাচ্ছে। জামা কাপড়ে রক্তের দাগ দূর থেকে স্পষ্ট। ওদের মতোই হয়তো লোকটা এখানে এসে বিপদে পড়েছে। তাকে সাহায্য করতে তিনজন এগিয়ে গেল সেদিকে।
পল্লব লোকটাকে চিৎ করে শোয়াতে যেতেই তার হাতের আঙুলটা লোকটার নরম মাংসে ঢুকে গেল। হৃৎপিণ্ড যেন স্তব্ধ হয়ে গেল সকলের। আতর্কিতে হাত সরিয়ে ছিটকে গেল পল্লব। লোকটার মুখের দিকে তাকাতে আরো বিভৎস দৃশ্য দেখতে পেল। লোকটার মুখ পচে গলে গেছে, চোখের পাতা, ঠোঁট আর আস্ত নেই। চোখের কোটর থেকে পচা চোখের একটু সাদা অংশ উকি দিচ্ছে। ডান দিকের গালের বেশ কিছুটা অংশে গলে গিয়ে দাঁত দেখা যাচ্ছে। এতক্ষণে মানুষের শরীর পচার বিকট গন্ধ নাকে এসে ঠেকল। এমন বিভৎস অবস্থায় লোকটা গোঙাতে গোঙাতে বলল, আমার সাহায্য করো। বসে থেকে একঘেয়েমি আশায় উজান বলল, ভাই, এই জায়গাটা তো একেবারেই আনকোড়া। ভাবতো এখানে জাল ফেললে কত মাছ পাবো। একটু সাহায্য করবি? কাল আমি আর চন্দন জাল ফেলেছিলাম, একবার চেষ্টা করেই দেখি বুঝলি, যদি কটা মাছ টাছ পাই। এখানে তো আর উনুনও ধরাতে পারবো না, এদিকে পেটে তো ছুঁচোতে ডন বৈঠক মারছে। চন্দন আর জনক কাকা ফিরলে রান্নাটা অন্তত বসাতে পারবে। আগে কাঠ আনতে যাবো না? আনবো তো, জালটা বিছিয়েই চলে যাব, কাঠ এনে জাল তুলে নেবো। চল তাহলে তাই করি। বল কিভাবে কি করব? ইমনের নির্দেশে উজানের সাহায্যে জাল বিছিয়ে দুই ভাই কাঠ আনতে গেল। সাথে নিল চন্দনে রেখে যাওয়া রামদা আর মুখোশ। উজান আর ইমনের হাফ প্যান্টের নিচের দিকটা জাল বিছাতে গিয়ে বেশ কিছুটা ভিজে গেছে। কিছুটা কাঠ কোড়ানোর পর উজান বলল, ভাইরে, তুই কিছুক্ষণ সাবধানে একা কাঠ তোল বুঝলি, আমি একটু ইয়ে করে আসি, আমার হেব্বি জোর পেয়ে গেছে। আমি যাব তোর সাথে? তোর সামনে? ইয়ে মানে? না না ভাই, এখানে প্রতি পদে বিপদ, তোর বা আমার কারোরই একা থাকা উচিত হবে না, তাই বললাম। ওই কথায় আছে না, জলে কুমির আর ডাঙায় মামা। এই শোন, অত ভয় পেলে না নৌকায় গিয়ে বস যা। আহা, তুই রেগে যাচ্ছিস কেন? শোন, তুই এক কাজ কর, তুই সামনের ঝোপের আড়ালে যা, আমি এখানেই আছি। মনে আছে তো চন্দন কি বলেছিল? আর শোন, কিছু পাতা ফাতা পেতে করিস যেন মাটিতে না পড়ে। ধুর, ছাড় তো ওসব কথা, ওসব শুধু কুসংস্কার। আরে কি দরকার পাঙ্গা নেওয়ার? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সে আমি বুঝে নেবো। এখন যেতে যেত, আমার হেব্বি জোর পেয়ে গেছে, নয়তো এখানেই আমায় করে দিতে হবে। কথা শেষ করেই উজান ঝোপের আড়ালে চলে গেল। ইমন তার ভাইকে ভালোভাবেই চেনে, জেদ করে এখানে সে মাটিতেই ওর কাজ সারবে। কিছুক্ষণ পরে উজান ঝোপের থেকে অক্ষত অবস্থায় বের হয়ে এসে নদীর দিকে যেতে যেতে বলল, কি আরাম কি আরাম, দেখলি তো দিব্যি বনের মধ্যে গিয়ে করে এলাম। বনবী আমার উপর কোনো রাগ করলো না, ফালতু ভয় দেখাচ্ছিলি। ইমন কোনো উত্তর দিল না। এই প্রসঙ্গে উত্তর দিলে কথা শুধু বাড়বে। উজান নদীতে নামলে ইমন ওর সংগ্রহ করা কাঠ নিয়ে নৌকার দিকে এগিয়ে গেল। উজান তার কাজ সেরে উঠে আসতেই খুব জোরে জোরে শ্বাস প্রশ্বাস নেওয়ার আওয়াজ পেল দুজনে। দুই ভাই একে অপরের বিপদের আশঙ্কায় ছুটে এলো ভাইয়ের কাছে। তুই ঠিক আছিস ভাই? তোর কোনো বিপদ হয়নি তো রে? আরে আমি ঠিক আছি ভাই, আমি তো ভাবলাম তোর কোনো বিপদ আপদ হয়েছে। না রে ভাই, এটা আমাদের আওয়াজ নয়। হ্যাঁ রে, বলছি উৎপল, পল্লব, চন্দন, এই ওদের কিছু হলো না তো রে? দুজনে চারপাশে চোখ বুলিয়ে শব্দের উৎস খুঁজতে লাগলো। ভালো করে দেখতে দেখতে সামনের জলে অর্ধেক ডুবে থাকা সুন্দরী গাছে নজর গেল। সেখানে কিছু যেন নড়ছে। গাছে বসে থাকা পাখিরা চিল চিৎকার করে এদিক ওদিক উড়ে পালিয়ে গেল। ইমন বলল, কোনো সাপ টাপ হবে হয়তো বুঝলি, সুন্দরবনে তো এইসব নিত্য ঘটনা।
সুযোগ বুঝে পাখির বাসা থেকে ডিম চুরি করতে গেছে। ইমনের কথা সত্যি হলেও স্বস্তি হতো, কিন্তু বাস্তব আরো কঠিন কিছু। কথা শেষ করে উজানের দিকে তাকাতে দেখতে পেল তার চোখ ভয়ঙ্কর কিছু দেখে স্থির হয়ে গেছে। ঠোঁট দুটো অল্প ফাঁক হয়ে আছে, চোখের পাতা পড়ছে না, যেন এখনো সে রক্ত মাংসের মানুষ নয়, পাথরের মতো স্থির নির্জীব কোনো প্রতিমা। ইমন উজানের গায়ে ধাক্কা দিতেও তার পরিবর্তন কিছুই হলো না। উজানের দৃষ্টি বরাবর তাকিয়ে যা দেখল তাতে তার নিজের বুকের রক্ত হিম হয়ে গেল। খুব ভালো করে দেখলে দেখা যাচ্ছে সামনের জলে নিমজ্জিত প্রায় সুন্দরী গাছের মোটা ডালে একটা অদ্ভুত দর্শন জীব বইছে। শরীরটা অনেকটা কোষাপ গোছের হলেও তার শরীরটা মানুষের। শরীরে মানুষের মতো কোনো পোশাক নেই, একেবারেই উলঙ্গ। মাথাটাও মানুষের মতো প্রায়, তবে কোনো চুল নেই। কান দুটো মানুষের তুলনায় যেন একটু বড়। মাথা ও গায়ের রং সুন্দরী গাছের ডালের সাথে মিশে গেছে। পা দুটো গোসাপ গোছের হলেও হাত দুখানি অবিকল মানুষের মতো। পশ্চাৎ দেশ থেকে টিকটিকির মতো একটা লম্বা লেজ আছে। চোখ দুটো একটু যেন স্ফীত আর পুরো সাদা রঙের। চোখের মণি বলে আলাদা কিছুই নেই। সাপের মতো লম্বা ও সরু টকটকে লাল রঙের একটা চেরা জিভ বারবার সে বের করছে আর ঢোকাচ্ছে। উজান যেমন তার ওপর থেকে চোখ সরাচ্ছে না, ঠিক সেইভাবে এই অদ্ভুত জীবটাও উজানের পানে চেয়ে আছে। একেই বলে হয়তো গোদের উপর বিস্ফোরা। একটু সময় নিয়ে ইমন ধীরে ধীরে উজানকে পেছনের দিকে টেনে নিজেও পশ্চাৎ স্মরণ করতে লাগল। এমন সময় গাছের মগডালে বাসা করে থাকা একটা মদন ডাক পাখি সশব্দে উড়ে গেল সুন্দরী গাছের গা ঘেঁষে। এর ফলে ওই প্রাণীটির আর উজানের মনোযোগ ভঙ্গ হলো। বিরাট দুটো ডানা মেলে জন্তুটা চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। চারিদিকে তাকিয়েও তাকে আর দেখা গেল না। এতক্ষণ নিঃশ্বাসের শব্দটাও বন্ধ হয়ে গিয়েছিল। ইমন একটু ধাতস্থ হয়ে কোনো মতে উজানকে টেনে নৌকায় তুলল। সত্যি এটা বড় ভয়ঙ্কর জঙ্গল। অনেক হয়েছে অ্যাডভেঞ্চার। পল্লব আর উৎপল ফিরলে একদম বাড়ির পথে পা বাড়াবে। ওই অদ্ভুত মানুষ বা জন্তুর সামনে দাঁড়িয়ে একবার তো মনে হয়েছিল আর কখনো বাড়ির লোকেদের দেখতে পাবে কিনা। পল্লব, উৎপল আর চন্দন প্রাণপণে ছুটে চলেছে। কোথায় যাচ্ছে তা কেউ জানে না। জঙ্গলের ঝোপ ঝাড়ে ওদের শরীর যে ক্ষতবিক্ষত হয়ে রক্ত ঝরছে সেই দিকে কারোর ভ্রুক্ষেপ নেই। ছুটতে ছুটতে কতটা চলে এসেছে তা কেউ জানে না। সুন্দরবনে নরম পিচ্ছিল কাদা মাটিতে পল্লব পা পিছলে পড়ে গিয়ে চিৎকার করল। পল্লবের চিৎকার শুনে উৎপল আর চন্দন পিছনে ফিরে এলো। দুজনে চারপাশে দেখে নিল। পল্লবকে টেনে তুলল। পা মুচকে গেছে পল্লবের। পাশের একটা কেওড়া গাছের তলায় পল্লবকে টেনে নিয়ে বসালো চন্দন আর উৎপল। কিরে, এখন কেমন আছিস? হাঁটতে পারবি? চেষ্টা করে দেখি। না রে, পারছি না। চন্দন কথাটা শুনেই পাশের ঝোপগুলো সরিয়ে সরিয়ে কিছু খুঁজতে লাগলো। পাশের ঝোপে তার আকাঙ্ক্ষিত বস্তুটি না পেয়ে একটু দূরে গেল। একটু পরে কি সব এনে পল্লবের পায়ে মাখিয়ে একটু নাড়াচাড়া করে দিল। বলল,
একটু বসে বিশ্রাম নাও, কিছুক্ষণের মধ্যে হাঁটাচলা করার মতো হয়ে যাবে, তারপর আমরা আবার যাব। যাব? কোথায় যাব? কি করে যাব? যে দাগ দিয়ে ঢুকেছিলাম তা তো এখন আর খুঁজে পাওয়া মুশকিল। আমরা যেখান দিয়ে এসেছি সেই রাস্তার গাছ আর জঙ্গলগুলো তো সরে সরে থাকবে, সেটা দেখে দেখে ঠিক আমরা রাস্তা পেয়ে যাব। পেলেই ভালো। এখানে তো বাবার কোনো খোঁজই পেলাম না। বাড়ি ফিরে যে কি উত্তর দেব কে জানে। দোষ তো আমার, চন্দন। তোমাদের আর্থিক প্রলোভন দেখিয়ে জনক কাকাকে দাদা তো আমার জন্যই রাজি করিয়েছিল, না হলে জনক কাকা তো রাজি ছিল না আমাদের এভাবে জঙ্গলে আনার জন্য। এখন দোষ বিচারের সময় নয়, তুই ঠিক হ। আমাদের এখান থেকে বের হতে হবে। যা দেখে আসলাম তারপর আর এই জঙ্গলের বিশ্বাস নেই। দুপুর গড়াতে চলল, সকাল থেকে আমাদের পেটে কিছু পড়েনি। ওদিকে উজান আর ইমন কি করছে কে জানে। আমরা তো আর একটু হলে মরেই যেতাম, ওরা খবরও পেত না। এতক্ষণে পায়ের ব্যথায় তখনকার ঘটনাটা সাময়িকভাবে ভুলে গিয়েছিল পল্লব। উৎপলের আবার সেই প্রসঙ্গ উত্থাপন করায় আবার মনে পড়ে গেল। লোকটার শরীরের পচা মাংসে আঙুল ঢুকে যাওয়ার কথাটা মনে পড়তেই গা গলিয়ে বমি উঠে এলো তার। হড়হড় করে কিছুটা ওক তুলল। উৎপল আর চন্দন কাছে এসে পল্লবের গায়ে মাথায় হাত বুলিয়ে ওকে শান্ত করার চেষ্টা করল। জল জল লাগবে। জল? এখানে জল কোথায় পাবো? যেটুকু খাবার জল ছিল তা তো নৌকাতেই ফেলে এসছি। তখন তাড়াহুড়োতে কারোরই জল নেওয়ার কথা মনেও হয়নি। এখানকার জল তো খাবার অযোগ্য হবে বাবু। তবু আমি দেখছি যদি কিছু করতে টরতে পারি। উঠে পেছন ফিরে যেতে উদ্যত হতেই কারোর পায়ের আওয়াজ পেল সকলে। এবার আবার কি দেখতে চলেছে? সেই আতঙ্কে তিনজনেই আওয়াজটার উৎসের দিকে তাকিয়ে থাকলো অধীর আগ্রহে। একটু একটু করে সেই আওয়াজটা ওদের দিকে এগিয়ে আসছে। ঝোপ সরিয়ে অচিরেই একটা তরুণী সামনে এসে দাঁড়ালো। বয়স খুব বেশি 17 কি 18 হবে। পরনে সুতির চুড়িদার, মুখশ্রী কালোর মধ্যেও বেশ সুশ্রী, তবে গায়ের রং কালোর মধ্যেও ফ্যাকাশিটে। এই আনকোড়া জঙ্গলে এই মেয়েটা এলো কোথা থেকে? এইসব প্রশ্ন যখন পল্লব আর উৎপলের মাথায় পাক খাচ্ছে, তখনই ওদের অবাক করে চন্দন মেয়েটাকে বলল, শিবানী, তুই এখানে কি করে এলি? তোকে মামাতে নিয়ে গিয়েছিল না? সেসব কথা পরে হবে, এখন ওনাকে আগে জলটা তো দাও। কথাটা বলে খুব মিষ্টি করে পল্লবের দিকে তাকিয়ে হাসল শিবানী। সেদিকে তাকিয়ে পল্লব চোখ নামিয়ে নিল সাথে সাথে। মেয়েটার চোখের চাউনিতে বিশেষ কিছু আছে। তার দৃষ্টি দিয়েই যেন সে সামনের মানুষটার মনের কথা পড়ে নিতে পারে। উৎপল শিবানীর হাত থেকে পাতার পাত্রে ধরা জলটা নিয়ে পল্লবের মুখের কাছে ধরল। উৎপলের চোখের ভাষায় স্পষ্ট শিবানীকে দেখে সে মুগ্ধ হয়েছে। এমন নির্জন জঙ্গলে এমন একটা একাকী মেয়েকেই তো সে চাইছিল। ঈশ্বর যখন তারই ইচ্ছে পূরণ করেছেন, তবে তাকে এখানের কোনো অপশক্তি মেরে ফেলতে পারবে না। ঈশ্বর তার সহায় আছেন। তেমন হলে এই মেয়েকেই জীবন সঙ্গিনী করবে উৎপল। একসাথে পথ চলতে চলতে দুটো সন্তানকে বড় করবে, একটা ছেলে আর একটা মেয়ে। কাজ ছেড়ে ক্লান্ত শরীরে ঘরে ফিরে শিবানীর কোলে মাথা রেখে তার সারা দিনের ক্লান্তি দূর করবে। এমন আরও কত কিছু ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবছিল উৎপল। ঘোর কাটল পল্লবের কথায়। এবার আমি মনে হয় হাঁটতে পারবো। চলো চন্দন, আমরা রওনা দিই। পথ খুঁজে যেতে অনেক সময় লাগবে। পথ খুঁজে যেতে হবে না, আমি আছি তো। এই জঙ্গলের সব পথ আমার চেনা। আমি আপনাদের নিয়ে যাব আপনাদের নৌকো পর্যন্ত।
তুই যদি বেঁচেই আছিস তবে বাড়ি ফিরিসনি কেন এতদিন? সবাই তো ভেবেছে তুই মরে গেছিস। সবার সাথে তুমিও তো মেনে নিয়েছো আমি মরে গেছি, তাই না? শিবানীর কথা শুনে চন্দন যেন মরমে মরে গেল, যেন কোনো ভুল কাজ করে ধরা পড়ে গেছে। আমতা আমতা করে বলল, বিশ্বাস কর শিবানী, গ্রামের সবাই তো তোকে আশেপাশের জঙ্গলে অনেক খুঁজেছে, তোকে কোথাও পায়নি। এতেই ভয় পেয়ে গেলে চন্দন দা? ভয় পেও না, ভয় পেও। আমি কাউকে দোষারোপ করছি না। সেদিন মামা আমার টুটি চেপে ধরে নদী সাঁতরে এই জঙ্গলে এনে ফেলেছিল। তখন তো ভেবেছিলাম আমি মরেই গেছি। সে সময় আমাকে কোথায় টেনে নিয়ে যাচ্ছে সেটা খেয়াল করা সম্ভব ছিল না। যখন জ্ঞান ফিরল, দেখলাম দুজন মামা একে অপরের উপর হামলে পড়েছে। মনে হয় আমাকে কে পেটে পুরবে তার জন্যই এই লড়াই চলছিল। ওদের হার জিতের অপেক্ষা না করে আমি আমার ক্ষতবিক্ষত শরীর নিয়ে কোনো মতে পালিয়ে বেঁচেছি। সেদিন থেকে আজ পর্যন্ত বেঁচে থাকার জন্য লড়াই করে যেতে হচ্ছে আমাকে। এখনো আমার ক্ষত সেরে ওঠেনি। এই দেখো। বলে তার ঘাড়ের কাছ থেকে চুল আর চুড়িদারের ছেঁড়া কিছুটা অংশ সরিয়ে দেখালো। চন্দন না হয় ওর পরিচিত, তবু বাকি দুজন অপরিচিত পুরুষের সামনে এভাবে এক যুবতী মেয়ের পোশাক উন্মোচন করতে দেখে অস্বস্তিতে পড়ল পল্লব। উৎপলের অবশ্য তেমন কোনো অরুচি দেখা গেল না। এত কাছ থেকে এভাবে কোনো মেয়েকে শরীর থেকে পোশাক সরাতে আগে কখনো দেখেনি। কিন্তু যা দেখতে পেল তাতে করে উৎপলের গা গলিয়ে বমি উঠে এলো। কি বাবু, শুধু দেখেই তোমার এই অবস্থা? তাহলে ভেবে দেখো তো আমি কি করে বেঁচে আছি। কতদিন যে হলো সেই হিসেবও এখন আর মনে নেই। কে বললো মনে নেই? 3 মাস 21 দিন। বাবা, এখনো হিসেব করে রেখেছ? তাহলে শিবানী পুরোপুরি মুছে যায়নি, কি বলো চন্দনদা? এই তোমার মতো গুটি কতক লোকেরা আজও আমার কথা মনে রেখেছে। তাহলে তোমার সাথে যে আবার কখনো দেখা হবে তা তো কল্পনাও করিনি। এই 4.25 মাসে একটা মানুষকে দেখতে পাইনি যার সাথে কথা বলবো বা সাহায্য চাইবো। আজ তোমরা যখন এসেছো, তবে আমাকে আর এখানে ফেলে যেও না। আমাদের দেখে কি তোমার এতটাই নির্দয়ী মনে হয়? তুমি আমার সাথেই যাবে। উৎপলের আমার সাথে শব্দটা খুব কানে বাজল পল্লব আর চন্দনের। দুজনের তীক্ষ্ণ দৃষ্টির মাঝে পড়ে নিজেকে অবিলম্বে শুধরে নিল। এভাবে কি দেখছিস? ও বেচারি আমাদের সঙ্গে না গেলে কি করবে? কতদিন আর বাঁচতে পারবে? তাছাড়া ও তো চন্দনের পরিচিত। চন্দন কি পারবে ওকে একা ফেলে এগিয়ে যেতে? অনেক আগেই তো এগিয়ে গেছো চন্দনদা। এবার আর আমরা তোমাকে একা ছেড়ে যাব না, লিখে রাখো আমার কথাটা। আবার খিলখিলিয়ে হেসে উঠল শিবানী। মুখে শুধু বলল, সে তো সময় বলবে বাবু, কে কাকে সাথে রাখবে আর কে সাথ ছাড়বে। নৌকায় ফিরে আসার পরেও উজান গুম মেরে বসে আছে দেখে ইমন নানা কথা বলে ওর মন ভালো করার চেষ্টা করতে লাগলো। কিছুতেই কোনো ফল হচ্ছে না। ইমনের চোখ বারবার নদীর পাড়েই আনাগোনা করতে লাগলো। ভয় হচ্ছে পাছে সেই অদ্ভুত জীবটা তাদের খোঁজে নৌকাতেই হামলা করে, তাহলে তার কি করা উচিত হবে? চন্দনরাও ফিরছে না।
ইমন তো নৌকার দাঁড় বাইতে পারে না, তবু সাহস করে নৌকার দাঁড় তুলে নিল হাতে। এদিকে জোয়ারের জল ক্রমেই বেড়ে চলেছে। দাঁড়টা হাতে নিয়ে ভাবল একবার চেষ্টা করে দেখবে নাকি, অন্তত যদি ডাঙার থেকে একটু দূরে নিয়ে যেতে পারি নৌকাটাকে। দাঁড়টা তুলতেই মাছের জালের ওপর নজর পড়ল। নৌকা এগোনোর আগে জালটাকে তুলতে হবে। প্রথম টান দিয়ে বুঝতে পারল কাজটা কতটা কঠিন। জোয়ারের সময় জাল টেনে তোলা বড়ই শক্ত কাজ। গায়ের জোরে জাল টানতে টানতে উজানকে ডাকল। ভাইরে, একটু সাহায্য করতো জালটাকে টেনে তুলতে। ওরে বাবা। উজানের থেকে কোনো উত্তর পাওয়া গেল না। এদিকে ওপর থেকে জালটা ধরে যেমন ইমন টানছে, ঠিক সেইভাবে যেন প্রবল শক্তিতে কেউ জলের তলা থেকে জালটাকে ধরে টানছে। এ ভাই, এবার এদিকে আয় না, একটু সাহায্য কর না, দেখছিস তো পারছি না। ওহ, আরে তুই না সাহায্য না করলে এখান থেকে পালাতে পারবো না দেখ। আর তার উপরে যদি সে যদি আবার আসে তাহলে কি করবো বলতো? একটু সাহায্য কর। এবারেও উজানের তরফে কোনো হেলদোল নেই। ইমন বুঝল এই লড়াইটা তাকে একাকী লড়তে হবে। নিজের সর্বস্ব দিয়ে জাল টানতে থাকল। অবশেষে একটা সময় নিজের কাজে সফল হলো। জালটা বেশ ভারী। ইমন মনে মনে ভাবল অপটু হাতেও বেশ বড় মাছ ধরতে পেরেছে। এত দুশ্চিন্তার মাঝে এটা ভেবে সে একটু খুশি হয়ে গেল। খুশিতে যেন একটু অতিরিক্ত জোর পেয়ে গেল। জাল তুলতে তুলতে মাছগুলোকে নৌকার পাটাতনে রাখতে লাগলো। জাল যত টেনে তুলছে ততই যেন শেষের দিকে ভারী হয়ে উঠছে। আরও ঘোর লেগে গেল ইমনের মাছ পাবার। শেষে এবার বড় মাছটা পাওয়ার পালা। কি হবে, কেমন হবে, কত বড় হবে মাছটা, এই সব কল্পনা করতে করতে পারিপার্শ্বিক পরিস্থিতি ভুলেই গেল ইমন। জালটা জল থেকে তোলার সময় জালের ফাঁক দিয়ে কালো কিছু দেখতে পেল। জল থেকে উঠে বেশ লাফাচ্ছে। লাফাক, ওর মৃত্যুই তো ইমনদের রসনা তৃপ্তির নিমিত্তে হবে। নৌকার কাঠের পাটাতনে উঠে জালের ভেতরেই এত জোরে লাফালাফি করছে যে তাতে বেশ জোরেই আওয়াজ হচ্ছে। সেই শব্দ শুনে উজান উঠে এসে কাছে দাঁড়ালো। ইমন তখন ওর ধরা মাছ নিয়ে এতটাই ব্যস্ত যে উজানের দিকে লক্ষ্য যায়নি। ইমন ভাবতে লাগলো কালো কি মাছ হতে পারে। উত্তেজনা সংবরণ করতে না পেরে জালের ভেতরে হাত ঢুকিয়ে টেনে আনলো লম্ফনরত সেই জীবটাকে। কিন্তু এটা কি? এ তো কোনো মাছ নয়, এ তো জনক কাকার কাটা মুন্ডু। জালে গাছের পাতার সাথে জড়িয়েছিল সেটা। সেই সব থেকে ছাড়িয়ে সিধা করতেই জনক কাকার কাটা মুন্ডু তার চোখ খুলে ইমনকে বলল, কি বাবু, কিভাবে রান্না করবেন আমার মুন্ডুখানি? আমি কি কিছু সাহায্য করব? এমন ভয়ঙ্কর আর অপ্রত্যাশিত ঘটনা দেখে ভয়ে চিৎকার করে মুন্ডুটা উজানের দিকে ছুঁড়ে ফেলল। সেটা হাতে তুলে পরম যত্নে তাকালো তার দিকে। কাটা মুন্ডুটার ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা চওড়া হলো। ঠিক একই রকম হাসি দেখা গেল উজানের ঠোঁটের কোণেও, যেন দুজনের অস্তিত্ব আলাদা নয়, একই। ধীরে ধীরে উজানের চোখের ভাষা বদলে যেতে লাগলো। ইমন দেখল উজান এক সদ্যজাত শিশুর মতো যত্ন করে কাটা মুন্ডুটা কোলে নিয়ে উঠে দাঁড়ালো। ধীর পায়ে নৌকার কোণের দিকে এগিয়ে যেতে লাগলো। ইমনের মনে হলো কিছু একটা ভুল হতে চলেছে, যা হওয়া উচিত নয়। চিৎকার করে উজানকে বাধা দেওয়ার চেষ্টা করলো। শত চেষ্টাতেও গলা দিয়ে শব্দ বের হলো না। উঠে গিয়ে উজানকে বাধা দিতে চাইল, কিছুতেই নিজের পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াতে পারল না।
উপায় না পেয়ে নিজের শরীর ঘষে ঘষে সরীসৃপের মতো করে উজানের দিকে এগিয়ে যেতে লাগলো। ইমন নিজেও খেয়াল করল না এখন সে অবলীলায় তখন দেখা সেই সরীসৃপের মতো দিব্যি হাঁটতে পারছে। তার চোখের সামনেই উজান নদীর জলে ঝাঁপ দিল। প্রথমের অল্প গভীর জলটুকু হেঁটে পার হয়ে নদীর গভীর জলে হারিয়ে গেল। ইমন সরীসৃপের মতো চলতে চলতে গিয়ে পৌঁছালো ওর তুলে রাখা মাছগুলোর কাছে। কয়েকটা ট্যাংরা মাছ তখনও লাফাচ্ছে নৌকার পাটাতনে। সেইগুলোকে দেখে ইমনের চেপে রাখা খিদেটা আরো বেড়ে গেল। নিজের অজান্তেই জিভ বের করে পটাপট এক একটা করে সব মাছ খেয়ে ফেলল। এবার বেশ ভালো লাগছে সরীসৃপ রূপী ইমনের। শরীরের এই পোশাকগুলো খুলতে পারলে বেশ আরাম বোধ হতো। চেষ্টা করে দেখল, না, এখন আর মানুষের মতো করে খুলতে পারছে না। সামনে একটা মোটা গাছ দেখে ইমনের মনে হলো এক লাফে ওই গাছে উঠে পড়তে পারবে। যেমন ইচ্ছা তেমনি কাজ। এক লাফে অনায়াসেই সে গাছে উঠে পড়ল। গাছে ওঠার সময় গাছের ডালে লেগে তার পোশাকের একটা বড় অংশ ছিঁড়ে গাছের ডালের সাথেই ঝুলতে লাগলো। বাহ, বেশ ফুর্তি লাগছে। এভাবে গাছ বইতে বেশ মজা পাচ্ছে। জলের মাঝে অন্য একটা গাছ দেখে মনে হলো যদি ওই গাছেও এভাবে উঠতে পারত কতই না ভালো হতো। এবারেও মনে হলো এক লাফে ইমন ওই গাছে চলে যেতে পারবে। ঠিকই ভেবেছিল ইমন। এক লাফে সেই গাছে উঠে পড়ল, তারপর আরেকটা গাছ, তারপর আবার অন্য একটা। এইভাবে নতুন অবতার উপভোগ করতে লাগলো সরীসৃপ রূপী ইমন। পল্লব এখন একটু ধীরে ধীরে পা ফেলে হাঁটতে পারছে। বেশি ঝোপঝাড় থাকলে চন্দন এসে পল্লবকে সাহারা দিচ্ছে। উৎপল একটু পেছনে শিবানীর সাথে হাঁটছে। কিছু সময়ের মধ্যেই দুজনের বেশ বন্ধুত্ব হয়ে গেছে। পথ চলতে চলতে মাঝে মাঝেই শিবানীর খিলখিল করে হাসি কানে এসে পৌঁছাচ্ছে চন্দনে। পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। একটা সময় এমন ছিল যখন ওরা সকলের নজর এড়িয়ে এমনই কোনো নির্জন জঙ্গলে একে অপরের সাথে সময় কাটাত। ভবিষ্যতের কত স্বপ্ন বুনত দুজনে একসাথে। একদিন বিকেলে বাড়ি ফেরার পথে চন্দনের বাবার চোখ পড়ল চন্দন আর শিবানীর ওপর। সেই রাতে ঘরে এসে জোয়ান ছেলেটাকে কি মারটাই না মারল ওর বাপ। শিবানীর মায়ের কাছেও নালিশ গেল। চরিত্রহীন অপবাদ জুটল শিবানীর কপালে। শিবানীর বাবা তার জন্মের পরেই তার মাকে ছেড়ে অন্য কারোর সাথে ঘর বেঁধেছিল। এই কারণে তার মায়ের চরিত্র নিয়েও কম কাটাছেঁড়া হয়নি। সেই মায়ের সন্তান হিসাবে শিবানীর কপালেও তাই জুটে, সেটাই তো স্বাভাবিক। প্রেয়সীর কষ্ট লাঘব করার ইচ্ছা থাকলেও উপায় ছিল না চন্দনের। গৃহবন্দী করে তার মায়ের মাথার দিব্যি দিয়ে রেখেছিল যে তার বাবা। শিবানী বারবার চিৎকার করে বলেছিল, আমি কোনো ভুল কাজ করিনি। আমি আর চন্দনদা আমরা দুজন দুজনকে মনে প্রাণে ভালোবাসি। বিশ্বাস না হলে চন্দনদাকে ডাকুন, সেও যদি বলে আমার চরিত্র খারাপ তবে আমি আর কিচ্ছু প্রতিবাদ করব না। সেখানেও একবার দেখা করতে দেয়নি তার বাবা। গ্রামের লোকেরা মা মেয়েকে এক ঘরে করে দিয়েছিল। গ্রামের সীমানার বাইরে একটা কুঁড়ে ঘরে 1 সপ্তাহ থাকার অনুমতি পেয়েছিল মা মেয়ে। সেই 1 সপ্তাহ অবশ্য কাটাতে হয়নি ওদের। তার আগেই বাঘ এসে টেনে নিয়ে গিয়েছিল শিবানীকে। হামলা তার মায়ের ওপরেও হয়েছিল। সেই হামলার ওপর মেয়েকে বাঁচাতে না পারার আত্মগ্লানি আর তার মাকে বাঁচতে দেয়নি। এই ঘটনার 1 মাস কাটতে না কাটতেই চন্দনের বাবা পাশের গ্রামের শ্রাবণীর সাথে বিয়ে দেয় চন্দনের। শিবানীর সাথে নামের মিল
আর শ্রাবণীর নম্র ব্যবহার ও যত্নে অল্প সময় চন্দন শ্রাবণীকে আপন করে নেয়। এই তো কদিন আগেও এখানে আসার আগের রাতে এমন কান্নাকাটি শুরু করলো বউটা, সারা রাত আদর আর সোহাগে মেঘেই কেটে গেল তার। শ্রাবণীর কথা মনে পড়তেই ওর জন্য মন কেমন করে উঠল। একটু আগে শহরে বাবুর সাথে শিবানীর সখ্যতা দেখে গা জ্বালা দিচ্ছিল। এখন কেন জানি মনে হতে লাগলো জঙ্গলে আসার আগের রাতের সংযম ভেঙে সে এসেছে। আর যদি কখনো শ্রাবণীর সাথে দেখা না হয়, শিবানীকে হারিয়ে চন্দনের যে দশা হয়েছিল সেই দশা শ্রাবণীরও হবে। চন্দনের জীবনে শ্রাবণী আসতে ওর কষ্ট কিছুটা লাঘব হয়েছিল। ওর শ্রাবণীকে কে সামলাবে? এসব ভাবতে ভাবতে পথ চলছিল চন্দন। আচমকা নিজের হাতে একটা নরম ঠান্ডা স্পর্শ অনুভব করল চন্দন। ঘাড় ঘুরিয়ে দেখল পাশে শিবানী হাঁটছে ওর হাত ধরে, ঠিক যেমন আগে দেখা হলে হাঁটত তেমন। তা হ্যাঁ গো চন্দনদা, শুনলাম নাকি বিয়ে করেছ? তা বউ কেমন হলো? আমার থেকেও সুন্দরী বুঝি? না না শিবানী, তুই যেটা ভাবছিস তা না। বিয়েটা কি পরিস্থিতিতে হয়েছে তা তুই জানিস না। যা হয়ে গেছে তা না তো আমি পাল্টাতে পারবো, না তো তুমি। তোমার বউ তো পোয়াতি। এখন শেষবারের মতো তোমাকে যতটা কাছ থেকে দেখতে পাই সেটাই আমার পাওনা। খুব ইচ্ছে ছিল জানো, তোমার বউ হয়ে তোমার আদরে সোহাগে নিজেকে মুড়ে রাখবো। আমার ইচ্ছেটা পূরণ করে দাও চন্দনদা। শিবানীর চোখে চোখ রেখে শ্রাবণীর কথা ভুলে গেল চন্দন। শিবানীর ইচ্ছে পূরণ করাটাই যেন এখন তার জীবনের একমাত্র লক্ষ্য। অস্ফুটে বলল, বাবুরা সাথে আছে যে, ওনাদের গায়ে ছেড়ে তারপর না হয়। তারপর তারপর কি কেউ আমাদের আর দেখা করতে দেবে? ওরা অনেক দূরে আছে, অন্য পথে। আমরা অন্যখানে চলে এসেছি। ওনারা যে পথ চেনেন না শিবানী। আমি বলেছি তো, আমি পথ দেখাবো। তোমাকেও তো এখানে আমিই পথ দেখিয়ে এনেছি, ওদেরও পথ দেখাবো। কথা শেষ করেই চন্দনের বুকে ঝাঁপ দিল শিবানী। পুরনো ভালোবাসার মানুষকে ফিরে পেয়ে উচিত অনুচিত জ্ঞান হারিয়ে শিবানীর ডাকে সাড়া দিল চন্দন। ওই তো মেয়েটা আসছে, ওকে জিজ্ঞেস কর চন্দন কোথায়। শিবানী, তুমি চন্দনকে দেখেছো? হ্যাঁ তো, বড় তেষ্টা পেয়েছিল চন্দনদার। আমি বলেছিলাম আমি নিয়ে যাই। চন্দনদা বলল আপনারা পথ চেনেন না, আপনাদের পথ দেখিয়ে নৌকায় নিয়ে যেতে। চন্দনদা আসছে। জঙ্গলে তো ওর একা আসার কথা ছিল না। একা ছাড়বো না বলেই তো আমরা এলাম ওর সাথে, আর ও কিনা আমাদের কিছু না জানিয়েই আলাদা হয়ে গেল। হাসতে হাসতে পল্লবের হাতে হাত রেখেছিল শিবানী। এক ঝটকায় হাত সরিয়ে নিল পল্লব। আমি তোমাকে পুরোপুরি ভরসা করি শিবানী, তুমি বলো আমাকে কি করতে হবে। খুব খিদে পেয়েছে আমার। আপনাদেরও নিশ্চয়ই খিদে পেয়েছে। তা তো পেয়েছে, কাল রাতে একটু ভাত খেয়েছিলাম মাত্র। সকাল থেকে এখন বিকেল হয়ে গেল, কিছু পেটে পড়েনি। পেটে একটু কিছু দিতে পারলে পল্লবও একটু চাঙ্গা হয়ে যাবে। তবে আসুন আমার সাথে, আমরা দুজন মিলে খাবার কিছু আনি আগে। হ্যাঁ পল্লব, তুই এই গাছের তলায় একটু বিশ্রাম নে, আমরা যাবো আর আসবো। জঙ্গলে সকলের এভাবে আলাদা হয়ে যাওয়াটা আমার ভালো ঠেকছে না। খাবারের দরকার নেই আমার, আগে উজান আর ইমনের কাছে চল। চিন্তা করবেন না বাবু, ওনাকে আমার থেকে আলাদা করব না। পল্লবের কথা গ্রাহ্য না করে শিবানীর সাথে চলে গেল উৎপল। ছেলেটা চিরকালই এমন বেপরোয়া। কলেজে বাকি ছেলেদের দেখা দেখি অনেক মেয়েকে প্রপোজ করে, কেউ সাড়া দেয়, কেউ দেয় না। যারা সাড়া দেয়
তাদের সাথে অজানা কারণেই উৎপলের সম্পর্ক বেশি দিন স্থায়ী হয় না। এবার সে এই গ্রামের মেয়েটার পিছনে পড়েছে। অনেকক্ষণ সময় পার হয়ে গেলেও ওরা কেউ ফিরে এলো না। পল্লবীর মনে নানা অজানা বিপদের আশঙ্কা দানা বাঁধতে লাগলো। সন্ধে নামতে চলেছে, আর কিছুক্ষণের মধ্যে নৌকাতে পৌঁছাতে না পারলে নির্ঘাত আজ সে বাঘের খাবারে পরিণত হবে। নিচের থেকে একটা সরু ভাঙা ডাল নিয়ে কিছুটা জায়গা পরিষ্কার করে অতি কষ্টে লিখে রাখলো, আমি নৌকার দিকে যাচ্ছি। নদীর ধার ধরে এগিয়ে চলল পল্লব। সন্ধে নামার মুখে অবশেষে নৌকাটা দেখতে পেল পল্লব। বাইরে থেকে বহুবার হাঁক দিল, কেউ সাড়া দিল না। বহু কষ্ট করে নৌকাতে উঠল। সারা নৌকায় কোনো মানুষের চিহ্ন মাত্র নেই। এদিক ওদিক কিছু রক্তের দাগ ছড়িয়ে ছিটিয়ে আছে। এসব দেখে অজানা আশঙ্কায় হৃৎপিণ্ডের গতি বেড়ে গেল। চারিদিকে হন্যে হয়ে খুঁজতে লাগলো, যদি কোনো চিহ্ন পাওয়া যায়। এই সময় পল্লবের মনে হলো আর বেশিক্ষণ তার শ্বাসবায়ু চলবে না। নৌকার ভিতরে কিছুই খুঁজে না পেয়ে নদীর পাড়ে দেখতে গেল। বাঘে যদি টেনে নিয়ে যায় তবে দুজনকে একসাথে নিশ্চয়ই তুলে নিয়ে যেতে পারবে না, একজন আশেপাশে থাকবে। বাইরের রক্তের দাগ ধরে গেলে কিছু চিহ্ন নিশ্চয়ই পাবে। এই ভেবে বাইরের চারিদিকে তাকিয়ে খুঁজতে লাগলো পল্লব। সন্ধ্যার সময় সব পাখিরা নিজের নিজের বাড়ি ফিরছে। ওদের কুজনে চারিদিক মেতে আছে। এমন পরিস্থিতির মাঝেও দুটো মদনটাক পাখির চিল চিৎকার তাদের দিকে পল্লবের দৃষ্টি আকর্ষণ করল। সেই গাছের দিকে তাকাতেই ইমনের পোশাকের বেশ বড় একটা অংশ ঝুলতে দেখা গেল। ইমনের সাথে কি ঘটেছে তা না জানলেও সে যে অনেক বড় বিপদে আছে অথবা পৃথিবীতেই নেই তা বুঝে পল্লবের মাথাটা ঘুরে গেল। টাল সামলাতে না পেরে পড়েই যাচ্ছিল। পিছন থেকে একটা হিমশীতল হাত এসে পল্লবের নড়বড়ে শরীরটাকে ধরে ফেলল। পেছন ফিরে দেখল এ তো শিবানী। কি বাবু, বন্ধুদের খুঁজছেন বুঝি? আবার সেই আগের মতো খিলখিলিয়ে হেসে গড়িয়ে পড়ল। দেখুন তো একে চিনতে পারেন কি না? শিবানী একটু সরে যেতেই পল্লবের নজরে যা পড়ল তা দেখে ভয়ে আর্তনাদ করে উঠল পল্লব। ইমন! পল্লবের চিৎকারে আশেপাশের গাছের পাখিরা উড়ে গেল অজানা আশঙ্কায়। কি করেছো তুমি ইমনের সাথে? বলো। আমার সন্দেহ ঠিক ছিল, তুমি কোনো সাধারণ মেয়ে নও। সাধারণ মেয়ে হয়েই তো থাকতে চেয়েছিলাম বাবু, ওরা থাকতে দিল কই? ভালোবেসেছিলাম চন্দনদাকে। আমি মরার পর সে মনের সুখে বিয়ে করে সংসার করা শুরু করলো নতুন বউ নিয়ে। বাঘ যখন আমাকে টেনে নিয়ে যাচ্ছিল তখন ওর বাপ দেখেছে, চাইলেই সে আমাকে বাঁচাতে পারত, কিন্তু বাঁচায়নি বাবু, আমাকে কেউ বাঁচায়নি। আমি দেখেছি বাবু, বাঘে আমার শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। অনেক কষ্ট পেয়ে মরেছি আমি। মরেছি? মরেছি মানে? আমি পিশাচিনি, এই দেখো। বলেই সে তার পিঠের দিকের চুড়িদারের ঢাকা অংশটা উন্মুক্ত করে দিল। হাজার হাজার পোকা
পুরো পিঠ জুড়ে কিলবিল করে বেড়াচ্ছে। জল ফোটার মতো পিঠের মাংসেও ফুটন ধরেছে। ওদিকে তাকাতেই পারল না পল্লব। চোখ সরিয়ে নিলেও পেটের নাড়ি ভুড়ি গুলিয়ে বমে উঠে আসতে লাগলো তার। আমার প্রতি তোমার কোনো আগ্রহ নেই কেন বলো তো বাবু? থাকলে তোমাকেও নিজের করে রেখে দিতাম, এই যেমন তোমার বন্ধু আর চন্দনদাকে করে রেখেছি, ঠিক তেমন করে। কি করেছো ওদের সাথে? আঁচলে বেঁধে রেখেছি গো বাবু, তারা আর ছেড়ে যেতে পারবে না আমাকে। শিবানী কথা বলার সময় একটু অন্যমনস্ক হতেই একটু দূরে রাখা রামদাটা হাতে নিয়ে আতর্কিতে কোপ বসালো শিবানীর কোমরে। কোমর থেকে দুভাগ হয়ে গেল শিবানীর শরীর। উপরের অংশ নিচে পড়ে গেলেও ঠায় দাঁড়িয়ে থাকলো তার কোমরের নিচের অংশ। পিঠের মতো পেটের কাছের কাটা অংশ দিয়েও বুদবুদ উঠতে থাকলো। পোকাগুলো কিলবিল করতে করতে নিচে পড়তে লাগলো। শিবানীর উপর হামলা করার সাথে সাথে সরীসৃপ রূপে ইমন লাফিয়ে পড়ল পল্লবের উপর। চোখের পলকে পল্লবের শরীরটাকে খান খান করে গলার্ধ গরম করে ফেলল। আবার সব নিস্তব্ধ। রাতের অন্ধকারের ছায়ায় শিবানীর দ্বিখণ্ডিত দেহ আবার একসাথে জুড়ে গেল। পোকা ধরা শরীরটা আবার এক সুন্দরী রমণীতে রূপান্তরিত হল। শরীর ফিরে পেয়ে শিবানী আবার তার চিরপরিচিত লাস্যময়ী ভঙ্গিতে খিলখিলিয়ে হেসে উঠল।